আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস চড়ে বিহারের রক্সোল আসার গল্প। কেউ যদি না দেখে থাকেন আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম, একবার দেখে নিতে পারেন। আজকের পর্বটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব নেপালে ঢুকেই যা যা আপনার দরকার পড়বে, অর্থাৎ নেপালের সিম, নেপালের কারেন্সি, হোটেল কোথায় নেবে নেপালে ঢুকে, এবং নেপালে ঢুকতেই কী কী ডকুমেন্ট লাগে, যেটা মেন কোশ্চেন, সবই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন তাহলে দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। নেপাল সিরিজের দ্বিতীয় পর্ব থেকে আপনারা সকলকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি রক্সোল স্টেশনের বাইরে। রক্সোলের বাইরেটা হচ্ছে আমরা এসেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা চলে এলাম ওভারব্রিজ করে 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে প্রচুর অটো দাঁড়িয়ে আছে। এই অটোগুলো যাবে কিন্তু একদম মানে নেপালে বর্ডার অবধি, ঠিক আছে। আর যদি আপনারা টাঙা নেন ভোটার গাড়ি, সেগুলো কিন্তু আপনাকে একবারে বর্ডার ক্রস করে দেবে। কত কি ভাড়া সেগুলো আমি জিজ্ঞেস করে আপনাদের সব জানাচ্ছি। কত টাইম লাগবে, এখান থেকে বর্ডার 3 কিলোমিটার, তো কত কিসের ভাড়া, কত টাইম লাগবে সব আমি টোটোরে জিজ্ঞেস করে আপনাদেরকে সব জানাচ্ছি। তো ফাইনালি আমরা প্রবেশ করলাম ইন্ডিয়া থেকে নেপালে। এবারে শুরু হবে আমাদের আসল নেপালের ধামাকা। আমরা সকাল 10টা নাগাদ নেপালে পৌঁছে নিয়ে নিয়েছি একটা রুমের রিভিউটা আমি দিচ্ছি পরে। তার আগে কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আপনাদের জানিয়ে দিই, যদি আপনারা পরবর্তীকালে নেপাল ঘুরতে আসেন তো আপনাদের একটু জানা দরকার। প্রথম হচ্ছে ডকুমেন্ট। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে নেপাল ঘুরতে গেলে পাসপোর্ট না হলে ভোটার কার্ড মাস্টার অনেকেই মনে করতেন, ঠিক আছে, যেটা আমিও একসময় মনে করতাম। কিন্তু আজ আমার যে অভিজ্ঞতা সেটা বলছি, নেপাল ঢুকতে কোনো রকম ডকুমেন্ট চেক করছে না বর্ডারে, ঠিক আছে, কোনো রকম চেক করছে না। আর যদিও চেক করে আধার কার্ড দেখালেই হয়ে যাবে। আধার কার্ড তো সবারই থাকে নিশ্চয়ই, ঠিক আছে। ভোটার কার্ড অনেকের হয়নি, যে আমার 2 বন্ধুরই ভোটার কার্ড হয়নি, ওদের চিন্তা ছিল যে ঢুকতে পারবে কি না। আমি মনে করেছিলাম যে আধার কার্ড থাকলেই হলো, যে কোনো একটা গভর্নমেন্টের প্রুফ থাকলেই হলো, ঠিক আছে, তাহলে আপনি নেপালে ঢুকতে পারবেন। আমরা যখন এসেছিলাম, আমরা টাঙা করে এসেছিলাম। টাঙায় আমাদের রক্সোল বর্ডার থেকে, মানে রক্সোল স্টেশন থেকে এই বীরগঞ্জ অবধি ছেড়ে দিয়ে গেল। বীরগঞ্জের ঘন্টাঘর অবধি, ঘন্টাঘর না, বীরগঞ্জ পের করে, মানে বর্ডার ক্রস করিয়ে একটা মোড়ে এসে ছেড়ে দিয়ে গেল। আমাদের কাছে ভাড়া নিল হচ্ছে 40 টাকা করে পার হেড। রিজার্ভ করলে 150 টাকা, আমরা 150 টাকায় দিয়েছি টাঙাতে। আর যদি টোটো করে আসতেন তাহলে আপনাকে বর্ডারের সামনে নামিয়ে দিত, নেন আপনাকে হেঁটে বর্ডার ক্রস করতে হবে, হচ্ছে বর্ডার। সেগুলো ভাড়া পড়েছিল 20 টাকা। ওখানে লাগতো 20 টাকা, আর বর্ডার মানে ক্রস করে আবার বীরগঞ্জ আসতে লাগতো 20 টাকা, ওটা লাগতো 40 টাকা। টাঙ্গায় আসার সুবিধা কি, টাঙ্গায় এলে আপনাকে একদম রক্সোল স্টেশন থেকে একদম বীরগঞ্জে নামিয়ে দেবে, মাঝখানে আপনাকে নামতে হচ্ছে না। 40 টাকা করে ভাড়া, রিজার্ভ করলে পরে 150 টাকা, ঠিক আছে। আর যদি টোটো করে আসেন, টোটো আপনাকে 20 টাকা ভাড়া দেবে, নামিয়ে দেবে হচ্ছে বর্ডারের সামনে। দেন বর্ডার হেঁটে ক্রস করতে হবে, ক্রসটা আবার ওখান থেকে টোটো ধরে বীরগঞ্জ যেতে হবে। এবার একটা সামান্য ফল্ট কি, যদি টাঙায় আসেন তাহলে কোনো চেকই করে না, ঠিক আছে, কোনো জিজ্ঞেস করছে না। যদি জিজ্ঞেস করে বলবেন টুরিস্ট, আমরা বলেছিলাম টুরিস্ট, ব্যাস, আগে জিজ্ঞেস করেন। কিন্তু টোটো এলে কি, আপনি যে নামলেন, নেমে হেঁটে পার হবেন, সেখানে হয়তো আপনাকে আইডি বা ব্যাগ ট্যাগ স্ক্যান করতে পারে। যাই হোক, আমাদের ভয় ছিল কিন্তু কোনো রকম স্ক্যান করেনি। জিজ্ঞেস করলো কী জন্য, এলাম টুরিস্ট ঘুরতে এসেছি, ব্যাস এইটুকু বলে ঢুকে গেলাম আমরা নেপালে। এবার নেপালে ঢুকে সিম তো চলবে না, সিমের কথাটা পরে বলছি, তার আগে বলি কারেন্সি। নেপালে কারেন্সি 100 টাকা 160 টাকা, মানে INR 1 টাকা ইকুয়াল টু নেপালি NPR 1.6, ঠিক আছে। 1 টাকা ধরো মানে 1.6 টাকা, মানে এটা হচ্ছে নেপালের রেট। এবারে এখানে কিছু IME আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ। ওখানে যদি আপনি যান তো ওখান থেকে আপনি পাবেন হচ্ছে 100 টাকায় 158 টাকা, 1.58। আর দোকানে ভাঙালে পাবেন হচ্ছে 1.55। তো প্রথমে আমরা 500 টাকা ভাঙিয়েছিলাম হচ্ছে দোকান থেকে, ওখানে 1.55 পেয়েছিলাম। আর এমনি যে IME বলে দেখবেন, মানে নেপালে প্রত্যেক জায়গায় IME বলে থাকে, ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ, ওখান থেকে ভাঙালে আপনি পাবেন হচ্ছে 100 টাকায় 158 টাকা, ঠিক আছে। কিন্তু এখন 100 টাকা 160 টাকা দিচ্ছে না, কিন্তু আগে 100 টাকা 160 টাকা দেওয়া হচ্ছিল। আমি আরও জায়গাগুলো ঘুরে দেখি, ঘুরে লাস্টে আমি একবার আপডেট দেবো যে কত টাকা 100 টাকা ইকুয়াল টু কত টাকা, এটা লাস্টে আমি জানাচ্ছি। এখন কত টাকা চলছে রেট সেটা আমি জানাচ্ছি। আর একটা সমস্যা কি, ভাবুন, যদি আপনি ভাবেন যে নেপালে আপনি ইন্ডিয়ান টাকা ইউজ করবেন, ঠিক আছে, অনেকে আছে নেপাল টাকা ভাঙাতে চান না, সেখানে বললো নাকি দোকানে কিন্তু নিচ্ছে 1.5 করে, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার টাকাটা বেশি বেরিয়ে যাবে। আবার নেপালে যেমন খুচরো চলে না, ঠিক আছে। তারপর ভাবুন আপনার কোথাও বিল হলো 1000 টাকা, তাহলে 625 টাকা 26 টাকা হবে। এবার ওই ভাবুন 622 টাকা বা 626 টাকা, এরকম যদি কোথাও হয়,
তাহলে 2 টাকাটা হিসাব হবে রাউন্ড অফ 5, মানে উনি আপনার কাছে 620 টাকাও নিতে পারে, 625 টাকাও নিতে পারে, ঠিক আছে। সেই জন্য সবথেকে ভালো বলবো টাকাটা আপনি নেপালি কারেন্সিতে কনভার্ট করে নিন, তাহলে সুবিধে হবে, ঠিক আছে। আর সিম সময় বলি, সিম এখন আমরা নিই, সিম এখন বেরোবো গিয়ে নেবো। সিম এখানে এনসেলের সিম ভালো চলে, নেপালে তো আমাদের ইন্ডিয়ান সিম চলবে না। তো এমনি হোটেলে কিন্তু ওয়াইফাই পেয়ে যাবেন, একটু ভালো হোটেল নিলে সেখানে কিন্তু ওয়াইফাই রয়েছে। তো ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপ কল বা নেট ফেট চালাতে পারবেন। যদি বলেন কল করার জন্য এখানে সিম নিতে হবে, যেটা আমরা নেবো রাত্রেবেলা, যখন বেরোবো বিকেলবেলা তখন নেবো। এনসেলের সিম এখানে ভালো টাওয়ার আছে, ওই সিমটা নেবো, তখন জানাবো কত টাকায় সিমের দাম কত আর কদিন ইউজ করা যায়, মানে কদিনের ভ্যালিডিটি আছে আর কত কল দিচ্ছে সেগুলো আমি পরে জানাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এবারে ধরুন অনেকে তো 2 হুইলার বা 4 চাকা নিয়ে, যারা মোটো ব্লগার বা যারা হচ্ছে 4 চাকা নিয়ে আসতে ভালোবাসে, নেপালে আসতে চান পরবর্তীকালে, তো তাদের জন্য রয়েছে একটা ভানসার, তাদের জন্য ভানসার করতে হয়। নেপাল ওই বর্ডারটা ক্রস করে, মানে ওই যে ইন্ডিয়া নেপালের যে আমি দেখালাম ওই বর্ডারটা, ওটা ক্রস করে বাঁ দিক দিয়ে আপনাকে নিয়ে যাবে, ওখানে রয়েছে একটা ভানসার অফিস। ওটা হচ্ছে পারমিট, নেপালের পারমিট 2 চাকা মানে বাইকের জন্য লাগে হচ্ছে 70 থেকে 80 টাকা পার হেড, মানে প্রত্যেক দিন। আর 4 চাকার জন্য লাগে প্রত্যেক দিন 320 থেকে 30 টাকা, ঠিক আছে। আমি এক্স্যাক্ট জানি না, এক্স্যাক্ট আমি ডিসপ্লে দিয়ে দেবো কত লাগে। আর যদি আপনি নর্মাল এমনি টুরিস্ট হিসেবে আসেন তাহলে এই ভানসার জিনিসটা করতে হবে না। ভানসার অফিস রয়েছে একদম নেপালের বর্ডারটা ক্রস করে জাস্ট বাঁ দিকে গেলে রয়েছে ভানসার অফিস। যারা 2 চাকা মানে বাইক বা 4 চাকা নিয়ে আসছেন তাদের কিন্তু এই ভানসারটা অবশ্যই করতে হবে। আর আমরা যে হোটেলে রয়েছি, হোটেলে কিন্তু আধার কার্ড দেখালেও কিন্তু হয়ে যাবে, আইডি হিসাবে আপনি আধার কার্ডও দেখাতে পারেন, ভোটার কার্ড দেখাতে হবে, এমন বাধ্যকতা নেই। আর সিমতে কী ডকুমেন্ট লাগে সেটা আমি যখন সিম নেব, কত কী দাম সিমের সব কিন্তু জানাবো, হচ্ছে তখন জানাবো সিম নেওয়ার পর। আর যারা মানে ভাবছেন যে কলকাতায় ডাইরেক্ট ফ্লাইটে করে কাঠমান্ডু আসতে চান, তাদের উদ্দেশ্যে বলি, কলকাতায় কাঠমান্ডু ডাইরেক্ট ফ্লাইটে এলে আপনারা কিন্তু ভোটার কার্ড নিয়ে ফ্লাইটে ট্রাভেল করতে পারবেন, যারা পাসপোর্ট নেই, ঠিক আছে। যদি কেউ পাসপোর্ট নিয়ে আসেন, সেটা একটা কথা বলে দিই, যদি কেউ পাসপোর্ট নিয়ে আসেন ফ্লাইটে এলে কী হবে, তাহলে আপনি যখন নামছেন আপনাকে কাস্টমার স্ট্যাম্প মেরে দেবে, যার ফলে আপনি যে কোনো জায়গায় গেলে সিম বলুন বা হোটেল পাবেন। এবার যদি আপনি অন্যটা আসেন তাহলে ওখানে কিন্তু বর্ডারে স্ট্যাম্প মারবে না, ইয়েতে কী বলে পাসপোর্টে, সেখানে একটা অসুবিধা হবে। যখন আপনি সিম তুলতে বা ইয়ে যাবেন, আপনি নেপালে ঢুকেছেন তার কোনো মানে ইয়ে থাকবে না যে আপনি নেপালে এসছেন বলে। তো এইটা একটু মাথায় রাখবেন। তাই জন্য যদি অন রোডে আসেন তো ভোটার কার্ডটাই মাস্ট, আর যদি ফ্লাইটে আসছেন যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টটা ইউজ করে আনবেন, পাসপোর্টটা নিয়ে আসবেন সাথে। আর যাদের পাসপোর্ট নেই তারা ভোটার কার্ড নিয়েও কিন্তু কলকাতা থেকে কাঠমান্ডু ডাইরেক্ট ফ্লাইটে জার্নি করতে পারবেন। নেপালি সময় বলছে বিকেল 4:50, আর আমরা বেরিয়ে পড়লাম বীরগঞ্জ শহরটা ঘুরে দেখতে। বীরগঞ্জে দুটো ভালো ভালো জায়গা আমরা এক্সপ্লোর করব, তার সাথে সাথে সিম তুলবো, নতুন সিম, আর তার সাথে সাথে কালকে কাঠমান্ডু যাওয়ার বাস বুক করবো। সবই দেখাবো আপনাদেরকে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে। আমার সামনে রয়েছে, এটা হচ্ছে নেপালের ঘন্টাঘর। এখান থেকে জাস্ট এইদিকে জাস্ট হেঁটে এসে, এই এতটা হেঁটে এসে এই ডান দিকে পড়বে হচ্ছে দুর্গা মাতার মন্দির। তো বীরগঞ্জে যে দুখানা সাইট সিন রয়েছে তার মধ্যে প্রথমে আমরা ঘুরে নিলাম দুর্গা মন্দির। দুর্গা মন্দির আসল নামটা আমি ডিসপ্লে দিয়ে দেবো, পুরো নামটা মনে নেই আমার। মন্দিরটা দেখলেন বেশ ভালো, আমাদের কলকাতায় যে দুর্গা মন্দির ওর থেকে একটু আলাদা, কেন নেপালের স্ট্রাকচারের মতো বানানো মন্দিরটা। এরপরে এই রুটেরই সোজা, যদি আমি এখন এইদিকে রয়েছি, এবার যদি আমি এই রাস্তা ধরে যদি সোজা এইদিকে চলে যাই উল্টো দিকে, তো উল্টো দিকে গেলে আমরা পেয়ে যাবো হচ্ছে পোখরি লেক, ঠিক আছে। নামটা পুরো ফুল নেমটা মনে নেই, নামটা আমি জেনে আপনাদেরকে জানাবো। তো দুর্গা মন্দির ঘুরে ওখান থেকে জাস্ট সোজা ওই রাস্তা ধরে 500 মিটার হেঁটে আমরা পৌঁছে গেছি পোখরি লেক, ঠিক আছে। পুরো নামটা আমি ডিসপ্লে দিয়ে দেবো। তো এখানে ঢুকতে প্রাইস লাগে 30 টাকা। এবার থেকে আমি যে টাকা বলবো সব কিছু নেপালিতে, ঠিক আছে। তো ওগুলো আপনার ইন্ডিয়ান কনভার্ট করে দেবেন, বা আমি যখন ডিসপ্লেতে দেবো সেখানে আমি ইন্ডিয়ান কারেন্সি মেনশন করে দেবো।
তো 30 নেপালি দিয়ে আমরা ঢুকলাম। আর এখানে কিন্তু নেপালি টাকা কিন্তু রুপিস লেখা, আমি দেখলাম কিছু দোকানে ওখানে রুপিস লেখা আছে RS, ঠিক আছে। তো সেগুলোই জানিয়ে দিলাম একটুখানি, যেখানে রুপিস মানে কিন্তু ইন্ডিয়ান কারেন্সি নয়, নেপালি কারেন্সি করে রুপিস এখানে লেখা থাকে। আমাদের কলকাতায় এরকম ইকো পার্ক বা কিছু ছোটো পার্ক টাইপের ওরকমই এখানে, ঠিক আছে। এই পিছনে একটা পার্ক আছে এরকম, ওইখানটা যাবো, এই জায়গাটাতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এমনি বীরগঞ্জে যদি ভাবুন কলকাতা বা ইন্ডিয়া থেকে এসে একদিন স্টে করলেন, যদি বীরগঞ্জে স্টে করেন, বীরগঞ্জে ঘোরার মতো এই পুকুরিটা আছে, পুকুরি লেক, আর কিছু মন্দির আছে যেমন দুর্গা মন্দির, আবার গীতা মন্দির, এরকম কিছু মন্দির পেয়ে যাবেন। সেরকম বীরগঞ্জে ঘোরার মতো সেরকম কিছু নেই, জাস্ট এই দুটো জায়গা আমি ভিডিও দেখেছিলাম, আর এই দুটো জায়গা আমিও এসে কভার করলাম, আপনাদেরকে সাথে শেয়ার করলাম। যদি আপনারা ভবিষ্যতে আসেন তো এই দুটো জায়গা ঘুরে দেখতে পারেন। আর এই লেকে চাইলে আপনারা বোটিংও করতে পারেন, দেখুন ওখানে বোটিংও করছে একজন, ঠিক আছে। বোটিংয়ের প্রাইসটা আমি জেনে আপনাদের সাথে শেয়ার করছি। তো বোটিংয়ের চার্জ আমি এখানে জিজ্ঞেস করলাম, বোটিংয়ের চার্জ হচ্ছে পার হেড 100 নেপালি করে। এখন সন্ধ্যে হয়ে গেছে বলে বোটটা বন্ধ হয়ে গেছে, বিকেল 5টা 5:30 অবধি এখানে বোট কিন্তু আপনারা সার্ভিস পেয়ে যাবেন। বীরগঞ্জ স্টে করলাম বলে এই দুখানা জায়গা আমরা ঘুরে দেখলাম। এই পার্কটা সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। তো আমাদের বীরগঞ্জে দুটো জায়গা ঘোরা হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের মেন যেই কাজ, প্রথমে আমরা সিম তুলবো, তারপরে কারেন্সি এক্সচেঞ্জ করবো, 5,000 এক্সচেঞ্জ করি সকালবেলা, আর 5,000 এখন এক্সচেঞ্জ করবো। আর লাস্ট হচ্ছে কালকে বীরগঞ্জ থেকে কাঠমান্ডু যাওয়ার বাসটা বুক করবো। এই দিন আমার মেন কাজ। তারপরে আমরা হোটেলে গিয়ে আজকে এই ব্লগটা এন্ড করব। এই হচ্ছে নেপালের ঘন্টাঘর, ঠিক আছে। এই ঘন্টাঘরের এই গেট থেকে সোজা যদি আপনারা সোজা উল্টো দিকে হাঁটেন, এইখান থেকে জাস্ট 500 মিটার হেঁটে বাঁ দিকে পড়বে দুর্গা মন্দির, ডান দিকে পড়বে হচ্ছে ওই লেকটা, এখানে গেছিলাম। আর এইখান থেকে যদি আপনারা এই দেখুন, এই হচ্ছে গেট থেকে যদি ডান দিকে রাস্তাটা হাঁটেন, এই ডান দিকে রাস্তা রয়েছে কিন্তু, এই ডান দিকে রাস্তা সব পরপর হোটেল, ঠিক আছে। হোটেল বলুন, সিম, কারেন্সি সব কিন্তু আপনার এই ডান দিকের রাস্তায় পরপর সব পেয়ে যাবেন কিন্তু পরপর, ঠিক আছে। তো বীরগঞ্জের সাইড সিনে ঘুরে এসে আমরা নিলাম হচ্ছে একটা এনসেলের সিম, যেই সিমের প্রাইস পড়েছে আমাদের হচ্ছে নেপালি টাকায় 150 টাকা, যেখানে আমরা 7 দিনের 60 MB নেট পেয়েছি, আর ডেলি টোটাল 40 মিনিট কল করতে পারবো। আর বেশি কিছু নিয়ে এর থেকে বেশি প্যাকেজ আশা করছি হয়ে যাবে আমাদের। এখানে হোয়াটসঅ্যাপ কল তো হচ্ছে, আমাদের সাথে ওয়াইফাই পাচ্ছি। এখানে একটা সুবিধা কী আছে, আপনারা নেট পেয়ে যাবেন যে কোনো জায়গায়, মানে ওয়াইফাই রয়েছে, এখান থেকে হোয়াটসঅ্যাপ কলটা করতে পারবেন। একমাত্র নর্মাল কলের জন্য টক টাইম নিতে হচ্ছে। আর একটা ছোটো ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হলো যদি বীরগঞ্জ থেকে কাঠমান্ডু বাসে যান, এসি বাস, নন এসি বাস, সব বাস কিন্তু চলে রাত্রেবেলা। তো আমাদের বাস আজকেই এই জাস্ট গেলাম, বললো বাস রাতে আছে, রাতে বাস এখন বাজে 8:45। তো জাস্ট এই এখনই হোটেলে চেক আউটে বেরিয়ে যাচ্ছি, কারণ দিন নষ্ট করা যাবে না। আজকে নষ্ট করলে কাল রাতে বাস। আর সুমোতে ভাড়া 800 টাকা, সুমোতে যা দেখলাম একটা সময় 10 জন করে নিয়ে যাচ্ছে। এখনই বেরিয়ে যাবো রাত 8টায়, কাল ভোর 5টায় পৌঁছাবো হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তো যাওয়ার আগে এই জাস্ট বেরোবো, এখন বাজে 8:45 নেপালি টাইমে, 8:30 নেপালি টাইমে বাস আমাদের। তো যাই হোক, লাস্টে বেরোনোর আগে চটপট করে মানে ভিডিওটা জলদি শেষ করার জন্য আজকে জাস্ট যেই রুমে ছিলাম বীরগঞ্জে, রুমটার নাম্বার তো দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এবং ডিসপ্লেতে, একবার জাস্ট শুধু রুমটা আপনাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হচ্ছে হোটেল দেব, এই হোটেলটার নাম। আমরা ছিলাম এই 105 নম্বর রুমে। এই রুমে ঢুকছি আমরা। এই রুমে ছিল হচ্ছে ডবল বেড, এইখানে একটা বেড ছিল, আর এখানে একটা বেড, মাঝখানে ছিল আয়না। এখানে দেখুন ডিজাইন করা আছে। ফ্যান ছিল, নন এসি রুম, আমাদের কাছে নিয়েছিল নেপালি টাকায় 1,500 টাকা, ইন্ডিয়ানে আপনারা কনভার্ট করে নেবেন। এখানে রয়েছে একটা টিভি, এসিটা জাস্ট এমনি দেওয়া আছে। যাদের এসি লাগবে তাদের এই রুমটা এসি, তখন ওরা মানে হোটেল কর্তৃপক্ষ এসি অন করে দেবে যদি এসি রুম নেন। আর নন এসি রুম হলে এই রুমটাই মানে রুম সেম, এসি হলে 500 টাকা, 500 বা 600 রুমটা বেশি দাম নেয়। তাই হোক, এই নন এসি রুমটা আমাদের কাছ থেকে পড়েছে 1,500 টাকা। আর এখানে এরকম একটা রয়েছে পর্দা, এখানে রয়েছে ডাস্টবিন, এখানে রয়েছে হচ্ছে একটা আয়না, এখানে মোবাইল ফোন করে আপনি অর্ডার দিতে পারেন খাবার। এই হচ্ছে পর্দা সরালে বাইরে হচ্ছে রাস্তার ভিউ পাওয়া যেত। রাত্রেবেলা দেখানোর কিছু নেই, ভিডিওটা তাড়াতাড়ি করছি কারণ এখন আমরা বেরিয়ে যেতে হবে পরবর্তী জার্নির জন্য, যে জার্নির জন্য আমরা এসছি আসলে, ঠিক আছে। যাই হোক, এখানে হচ্ছে বাথরুম, ছোটো একটা বাথরুম রয়েছে। এখানে ছিল হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট, এখানে গিজার এখন অফ আছে, শাওয়ার, আর এখানে রয়েছে একটা বেসিন। এই হচ্ছে আমাদের রুম, যার ভাড়া পড়েছে 1,500 টাকা নেপালি কারেন্সিতে। যাই হোক, আজকের ভিডিওটাকে তাড়াহুড়ো করে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো
আশা করছি নেপাল ভ্রমণের জন্য যা যা ইনফরমেশান দরকার সব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে গেলে প্রত্যেকবার যা বলি একটা করে লাইক দিন, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি মনে হয় ভিডিওগুলো ভালো লাগছে তাহলে একটু প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, ইনস্টাগ্রামে লিঙ্ক দেবো, ওখানে পারলে ফলো করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে আমরা দেখাবো বিনগঞ্জ থেকে কাঠমান্ডু বাস জার্নি, তার সাথে আমরা কাঠমান্ডু কালকে সারাদিন যে এক্সপ্লোর করবো সব থাকবে পরবর্তী পর্বে, নেপাল ভ্রমণে তৃতীয় পর্বে। তাহলে সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো টাটা।